যখন বলে জনগণ বোঝে না তখন আমি গেট লস্ট কেন বলছি জনগণ না বুঝুক আপনাকে বুঝতেই হবে অর্থাৎ পিআর পদ্ধতি আপনি মানেন কি মানেন না দ্যাট ইজ অন্য ইস্যু কিন্তু আপনি বুঝবেন না আপনি না বুঝলে রাজনীতি কেন করবেন একজন কলেজে ক্লাস করতে যাচ্ছে প্রফেসর সে যদি তার সাবজেক্ট কি পড়াবে না বোঝে ক্লাসে যাবে কেন দ্যাট ইজ মাই কোশ্চেন পিআর পদ্ধতি চালু হোক কি না হোক পিআর পদ্ধতির ভোট হোক কি না হোক আলটিমেটলি ইটস এ কোশ্চেন অফ ডিসিশন কিন্তু আপনি পিআর পদ্ধতি বোঝেন না অবশ্যই আপনার বলার রাইট নাই আর যদি বলেন তাহলে রাজনীতি করার রাইট নেই আমি এখনও বলছি এখন আসেন সংবিধান বললেন গণপ্রতিনিধিত্ব আইন বললেন অধ্যাদেশ বললেন সেই মোতাবেক পিআর নাই নির্বাচনে যাবে সংবিধান যেহেতু টানছেন তাই আমি বলছি আপনি নির্বাচনটা করতেছেন কিভাবে কোন সংবিধান বা কোন আইন দিয়ে আচ্ছা আপনি কোন আইনে করছেন আপনি যে পরিস্থিতিতে একটা সরকার এখন হইল এই সরকার হওয়ার পর এখান থেকেই তো যাত্রা শুরু আবার আমি কোনো সংবিধান বাতিল বা কার্যকর অকার্যকর সেটা প্রশ্ন পরে আসতেছি একটা সরকার হয়েছে তো স্বাভাবিক প্রক্রিয়া না স্বাভাবিক প্রক্রিয়া সরকার না তো হয়নি সেটা ঠিক আছে তো যেহেতু নাই তাহলে এখান থেকেই শুরু হবে তাহলে অতীতের কোনো ধারাবাহিকতা থাকবে না বলছি আর থাকবে আপনি তো সংবিধানের একটা আইনের কি বলা আছে সংবিধান অনুযায়ী তো নির্বাচনটা হইতে হবে আপনি ওই সংবিধান চালাবেন কেমনে প্রশ্নটা আমার ওখানে আচ্ছা যার জন্য অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সংবিধান দিয়ে চলছেন এবং উনি চিঠি দিচ্ছেন নির্বাচন কমিশনকে কি তুমি নির্বাচন করো এবং উনি যেহেতু একটা টেন্টেটিভ টাইম দিয়েছিল ফেব্রুয়ারির মধ্যে হবে উনি ফেব্রুয়ারির মধ্যে করছে এখন এই যে করার প্রক্রিয়াটা হয় আপনি এই সংবিধান মেনে নেবেন আর এই সংবিধানটা যদি অলিখিত এটাকে মেনে নেন তাইলে কি করতে হবে অন্তর্বর্তীকালীন সংবিধানটা কি আসলে এই তো অন্তর্বর্তীকালীন সংবিধান হলো ইউনূস সাহেব যেটা বলতেছে করতেছে ওইটাই সংবিধান উনি তো একটা সরকার হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার উনি তো যেটা চালাচ্ছেন এটাই সংবিধান উনি নির্বাচনের ডেট দিচ্ছে ফেব্রুয়ারিতে এটাই সংবিধান তাহলে সংবিধান বাতিল সংস্কার পরিবর্তন বাতিলের প্রশ্ন আসতে পারে সেটা রাখবেন যেটা চেঞ্জ করা দরকার করবেন এটা সংস্কার কিন্তু আপনি ওখানে ঢুকতে পারবেন না তো আপনাকে ঢুকতে হবে তো সংবিধানটার মধ্যে তুষার আপনি বলবেন কিনা কিছু আমি আপনাকে জিনিসটা বলি উনি যেটা বললেন যে ডক্টর ইউনূস যা বলবেন আমাদের প্রধান উপদেষ্টা সেটাই সংবিধান তাহলে তো এই সংবিধান না নির্বাচন পর্যন্ত যা বলবেন নির্বাচন পর্যন্ত উনি যা বলবে সেটাই সংবিধান নির্বাচনের জন্য হ্যাঁ আমি শেষ করি তো উনি এইগুলো যা বলবেন তাই যদি হয় তাহলে তো স্বৈরতন্ত্র হয়ে গেল না আরো বৃহৎ স্বৈরতন্ত্র তার কোনো আইন নাই উনি মুখে যা বলে সেটাই আইন আচ্ছা এটা হলো সেটাই আইন উনি কিন্তু এটা এখন বললেন তারপর উনি বললেন যে সংবিধান নাই সংবিধান অলিখিত হয়ে গেছে উনি যা বলবেন সেটাই আইন কিন্তু আবার উনি বললেন যে আছে তো সেটাকে সংস্কার করবে সেটাই সংস্কার কিছু রাখবে কিছু বাদ দিবে তো যেটা নাই যেটা লিখিতটা নাই ওখান থেকে শুরু হয়ে গেছে আপনি দেখেন রাজ্জাকি ভাই বলেছেন রাজ্জাকি সাহেব বলেছেন যে এই সরকার যখন শুরু করলো সেখান থেকে সব নতুন ভাবে শুরু হলো তো সব যদি নতুন ভাবে শুরু হলো তাহলে আবার পুরনো সংবিধানটা আছে উনি আবার বলছেন ওইটাকে সংস্কার করা যাবে ওইটাকে বদলানো যাবে ওইটাতে কিছু আইন টাইন যুক্ত করা যাবে কিন্তু এই নির্বাচনের আইনের মধ্যে নাই এই কথাটা ঠিক নাই জন্য যে এই সরকার যখন তৈরি হয়েছে যে প্রশ্নটি উনিও করেছেন যে প্রধানমন্ত্রী থেকেই তো নির্বাচন করার কথা আগের প্রধানমন্ত্রী থাকবে কিন্তু বিশেষ একটি অবস্থা যে অবস্থায় প্রধানমন্ত্রী উপস্থিত নাই বিগত প্রধানমন্ত্রী এবং তিনি পদত্যাগ করেছেন বলেই আমাদেরকে বলা হয়েছে ফলে তিনি যদি পদত্যাগ করে চলে গিয়ে থাকেন তাহলে এমন একটি আপৎকালীন অবস্থা তৈরি হয়েছিল যেখানে সংবিধানেরই 106 ধারা অনুযায়ী আদালতের কাছ থেকে সুপ্রিম কোর্টের কাছ থেকে রেফারেন্স নিয়ে সরকারটি তৈরি হয়েছে এবং সেই রেফারেন্সে সুপ্রিম কোর্ট কিন্তু বলেছে কেনই সরকার তৈরি হচ্ছে এবং সেইখানে যে আদেশের মধ্যে নাই যেটি সেটি হচ্ছে এখানে মেয়াদ নির্দিষ্ট করে নাই মেয়াদ নির্দিষ্ট না করে দেওয়ার ফলে এই কথাগুলি বলার একটা সুযোগ তৈরি হয়েছে যে ওনারা যতদিন খুশি থাকবেন ওনারা যা বলবেন সেটাই আইন কিন্তু ওনারা যা বলবেন সেটা আইন নয় ওনারা যদি যা কিছু বলেন ওনাদের যদি এইরকম কোনো বড় সিদ্ধান্ত নিতে হয় তাহলে আবারও কোর্টের কাছে যেতে হবে কেননা সুপ্রিম কোর্ট হচ্ছে বাংলাদেশের সংবিধানের প্রোটেক্টর বাংলাদেশের সংবিধানের তারাই আপহোল্ড করবেন তারাই সংবিধান অনুযায়ী দেখবেন কোনো আইন সংবিধান বিরোধী হচ্ছে কিনা কোনো আইন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হচ্ছে কিনা এই নিয়ে একটা ক্লজ থাকে যদি সাংবিধানিক শূন্যতা হয় তাহলে কি করতে হবে সেই জন্যই 106 রেখেছে এবং সেখানে যখন ওত নিছেন ইউনূস সাহেব কি হিসাবে ওত নিছেন উনি বলছেন আমি শপথ করিতেছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ করিতেছি যে ঠিক আছে আমি সংবিধান সমুন্নত রাখবো কোন সংবিধান অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে কোন সংবিধান রাখবে তার সংবিধান অন্তর্বর্তীকালীন সংবিধান সরকার হিসেবে তার সংবিধান সেটা বলতে সংবিধান আর সেটাই শব্দ তো আসে না সেটাই তো তাহলে অন্তর্বর্তীকালীন সরকার আছে ওই সংবিধানে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট ওই সংবিধানের মধ্যে কি অন্তর্বর্তীকালীন সরকার আছে তাহলে আমি যেটা আমার নাম যে সংবিধানে নাই আমার পদ যেখানে নাই আমি সেটাই ঢুকবো কেমনে এই জন্য এইটাই
এবং উনি যেটা বলছে 106-তে, এই জন্যই ওই সংবিধান মোতাবেক সে আছে। এই যে উনি যা চিন্তা করতেন, যেভাবে করতেছেন, এবং এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিছে, সবাই মেনে নিছে তো নাকি? হ্যাঁ, মেনে নিয়েছে। তার আগে একবার নির্বাচন চাইছিল 3 মাসের মধ্যে, সেটা কি মনে আছে আপনার? হ্যাঁ, তা সেটা মনে থাকলে ওটা টু সাম এক্সটেন্ট ওই সংবিধানের মধ্যে ছিল, ভাঙার পর 3 মাসের মধ্যে। কিন্তু পরবর্তীকালে যখন যারা নির্বাচন চেয়েছিল তারাই যখন আবার ইউনূস সাহেবের সাথে দেখা করে বলল ডিসেম্বর 25-এর মধ্যে নির্বাচন চাই, কোন সংবিধানে? এটা ইউনূস সাহেব যেহেতু চলে আসছেন, তাই ইউনূস সাহেবের কাছে চাইছে, এবং ইউনূস সাহেব বলছেন ফেব্রুয়ারিতে করেন, ওই সংবিধানে নাই। এখন একটা কথা উনি বলছেন, যেটা আমিও বলছি, এখন আমিও বলি, আমি দুইটা কথা বলবো এখানে। একটা হলো উনি বললেন যে 106 মোতাবেক একটা ওপিনিয়ন চাইতে পারে নির্বাচন কমিশন বা প্রধান নির্বাচন কমিশনার, হি ক্যান সেন্ড ইট দিস প্রপোজাল টু দ্য প্রেসিডেন্ট, অ্যান্ড প্রেসিডেন্ট আবার পাঠাইতে পারে। আরেকটা অপশন আছে, ইজি অপশন, কারণ এখানে অ্যাবসলিউট বলতে কিছু নাই, জনগণ ইচ্ছায় সব হবে। যেহেতু জুলাই ঘোষণাপত্র হয়েছে, সেই জুলাই ঘোষণাপত্রের ভিতরে মেয়াদ দেওয়া হয় নাই, এটা রাজনীতিবিদদের ব্যর্থতা আমি মনে করি, কারণ ইউনূস সাহেব রাজনীতিবিদ না, আমরা বারবার বলি। সুতরাং রাজনীতিবিদদের দরকার নির্বাচনের মধ্যে ক্ষমতায় যাওয়া, ইউনূস সাহেব চলে যাবে, সুতরাং ওই মেয়াদটা এখনো দিতে পারে। এখনো রাজনৈতিক দলেরা কে কখন কি স্ট্যান্ড নেয় আমরা বাইরের থেকে কিন্তু বলতে পারবো না, এটা তাদের সিদ্ধান্ত, তাদের দলীয় সিদ্ধান্ত। তো তারা স্ট্যান্ড নেওয়ার সময় হয়তো তারা তাদের লাভ ক্ষতিটা হিসাব, আপনি তো রাজনৈতিক বিশ্লেষক না ওই জন্য বলছি, এই জন্য তারা যখন যে রাজনৈতিক দল হিসাব করে বক্তব্য দেয়, সে তার হিসাব করে বক্তব্যটা দেয়। কখনো তাদের পক্ষে চলে যায়, কখনো বিপক্ষে চলে যায়। যেমন পিয়ার পদ্ধতিতে আমরা বের হয়ে আসলাম, কিন্তু একজনে বলছেন যে পিয়ার পদ্ধতি হলে নাকি দলীয় নেতারা স্বৈরাচার হয়ে যাবে। আচ্ছা, সালাউদ্দিন আহমেদ বলেছেন বিএনপি স্থায়ী কমিটির যদি এটা বলে থাকে, এটা তো দলের প্রবলেম, এটা তো অন্য লোকের ইস্যু না, ইট ইজ ইয়োর প্রবলেম। তো যার দলের ভিতরে গণতন্ত্র না থাকলেই তো এই প্রশ্নটা আসে। তো দলের ভিতরে গণতন্ত্র না থাকার পর যদি দলীয় নেতা স্বৈরতন্ত্র হয়ে যায়, তারপরে 2/3 মেজরিটি নিয়ে যদি তারা পার্লামেন্টে যায়, তাহলে তারা কি হবে? এটা কোশ্চেন মার্ক। ইট ইজ ইয়োর প্রবলেম, ইট ইজ নট আ প্রবলেম দ্য হোল নেশন। এখন আসেন, এই যে বলতেছেন যে একটা কথা আসছিল যে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, ছাত্রলীগ বা যুবলীগ, হোয়াটএভার ইট ইজ। ছাত্রলীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের কার্যক্রম সাময়িক নিষিদ্ধ বলছে বিচার না হওয়া পর্যন্ত। আবার ওইদিকে বলতেছে জাতীয় পার্টিতে কেন নিষিদ্ধ করা হয় না, যেহেতু জাতীয় পার্টি দোষর ছিল। আচ্ছা ঠিক আছে, মানলাম। ইসলামী আন্দোলন তো ওই সময় নির্বাচন করেছিল, তারা কিন্তু দোষর না। ঠিক আছে, হ্যাঁ বুঝলেন। এখন আবার আমরা ইনক্লুসিভ নির্বাচনও চাই। কেউ কেউ বলতেছে আমরা রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে না, আমি সবই এগ্রি করলাম। আচ্ছা, হয়েছে, আমরা দেখছি আইনে ছিল না, শাহবাগে আন্দোলন করার পর আইন ইয়ে করে তারপরে করা হয়েছে। আবার তাদেরই একজন আসামি সম্প্রতি গেলে খালাস পেয়েছে, তাহলে কি পদের বিচার হয়েছে? ওগুলো তো গলা যেটা ঝুলছে তো চলে গেছে, সে আর ফেরত আসবে? আর আপনি আজকে যখন আমরা সবাই মিলে বলতেছি আন্তর্জাতিক মানের বিচার, আমি বলছি নিশ্চিত করে তারা বিচার চায় না। অত আন্তর্জাতিক, অত নিখুঁত বিচার পৃথিবীর কোথাও হয় না। সুতরাং এটা হলো এটার পক্ষপাতিত্ব করা। আপনি বিচারটাকে রাখবেন চলমান প্রক্রিয়ায়, আবার বলবেন নিষিদ্ধকরণটাও ঠিক হয় নাই, আবার বলবেন যে কি কোন দল নিষিদ্ধ করা আমরা চাই না। আপনারা তো বলেন যে জাস্টিস হারিড, জাস্টিস হারিড, জাস্টিস বারিড, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। আপনারা তো বলেন, আমি বললাম দুইটাই তো আমি বললাম, হারিড অ্যান্ড বারিড, ডিনাইড, জাস্টিস ডিনাইড, জাস্টিস ডিলেড। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি স্পেশাল ট্রাইব্যুনালে যে মামলাগুলো করতেছেন, ওখানে তো লিমিটেড কতগুলো মামলা আছে। সুতরাং এটার জন্য তো জাস্টিস হারিডও না, ডিলেডও না। কিন্তু আমরা তো ঐক্যমত্য হইতে পারতাম, বিচারটা দরকার, সবাইকে আমরা ঐক্যমত্য হইছি। আমি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হচ্ছে, তাহলে নির্বাচনটা কাদের সাথে আসলে কিভাবে কি হবে? সরকারের নির্বাহী আদেশে কোনো দলকে স্থগিত বা কোনো দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করাটা আসলে বুদ্ধিমানের কাজ না। কেননা দেশে তো আদালত আছে, এবং এই নিষিদ্ধকরণ তো এক ধরনের বিচার। এটা তো একটা বিচার যে আমি আপনাকে একটা শাস্তি দিলাম, একটা বিচার করলাম যে আপনি যেহেতু অনেক অন্যায় করেছেন, আপনি আর রাজনীতি করবেন না। তো এই বিচার কাজ করার দায়িত্বটা আসলে আদালতের, এই বিচারিক দায়িত্ব আসলে সরকারের না। কিন্তু আমি লক্ষ্য করছি, আমরা সবাই লক্ষ্য করছি যে রাজনৈতিক দলগুলি সরকারের মাধ্যমে এই রায় ঘোষণা করছে যে অমুক নিষিদ্ধ, তমুক নিষিদ্ধ, তমুক নিষিদ্ধ। এই নিষিদ্ধকরণের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে নির্বাচনের মাঠে যাতে প্রতিদ্বন্দ্বীর সংখ্যা কমে যায়, এবং যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে এই ভোটের মাঠে দেখা যাবে যে অনুপস্থিত দলগুলির ভোটাররা যদি না আসেন, তাহলে পার্সেন্টেজ ওয়াইজ কাস্ট ভোটের একটা বড় পার্সেন্টেজ এরা পাবেন যারা নিষিদ্ধ করাতে পেরেছেন, অর্থাৎ যারা নিষিদ্ধের আওতা আসেন নাই। যেমন ধরেন 10টা ভোটের মধ্যে আমি 2টা ভোট পেয়েছি, মানে আমি 20%, কিন্তু 50টা ভোটের মধ্যেও তো আমি 2টাই পেতাম, কারণ আমার বিরুদ্ধে অনেক দল আছে, তারা তখন এই ভোটগুলি পেত। তাহলে আমি কত পার্সেন্ট? তো এই পার্সেন্টের খেলায় নিষিদ্ধ করে আসতে পারলে ভালো আর কি। পিআর পদ্ধতিতে অধিকাংশ দলকে নিষিদ্ধ করে 3-4টা দল আসলে পরে পার্সেন্টেজ অফ ভোটে বেশ একটা
ইয়ে পাওয়া যেতে পারে, সুবিধা পাওয়া যেতে পারে, আসন সংখ্যা বাড়তে পারে। এছাড়া আসলে সকল দলকে সামান্য অপরাধ অথবা বৃহৎ অপরাধ, কোন অপরাধের জন্য আপনি নিষিদ্ধ হবেন, কোন অপরাধের জন্য আপনি স্থগিত হবেন, আর কোন অপরাধ করলেও আপনি রাজনীতি করতে পারবেন, এই এই জিনিসটাই তো নির্দিষ্ট করা নাই কোথাও। মানে কতটুকু কি করলে পরে আসলে নিষিদ্ধ হবেন আর কি না করলে পরে আপনি নিষিদ্ধ হবেন না। কেননা গণহত্যার সাথে সম্পৃক্ত থাকার দায়িত্ব একাধিক দলের আছে বাংলাদেশে। আবার ধরেন বেআইনিভাবে মানে তৈরি হবারও উদাহরণ আছে, যেমন জাতীয় পার্টি তো এরশাদ সিটে বসে থেকে বানিয়েছিলেন এবং উনি তো স্বৈরাচার ছিলেন, একেবারেই স্বৈরাচার। তো এরকম হয়েছে না, হয়েছে তো। তাহলে এখন কাকে আপনি আসলে বাদ দিবেন আর দিবেন না? এই দলগুলি রাজনীতি করেন এবং আমার মনে হয় যে রাজনীতি যদি তারা বোঝেনি তাহলে রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবেই প্রতিহত করা, রাজনৈতিকভাবেই পরাজিত করার চেষ্টা করা উচিত। এখন যেটা হচ্ছে, এটা হলে ভবিষ্যতে এরকম হবে। আজকে যারা নিষিদ্ধ চাইছেন, কালকে যে তারা নিজেরা নিষিদ্ধ হয়ে যাবেন না, এইটা তারা বন্ধ করতে পারবেন না, কারণ খারাপ নজর স্থাপিত হবে। আর বিচারের বিষয়টা শুধু একটা কথা বলি, আন্তর্জাতিক মানের বিচার বলে কিছু নাই। বিচারের মান সকল দেশেই একই হওয়ার কথা। যেমন আন্তর্জাতিক মানের ঔষধ আর বাংলাদেশি মানের ঔষধ হয় না। ঔষধের একটা ফার্মাকোপিয়া আছে, অর্থাৎ কিভাবে ঔষধটা তৈরি হবে বলা আছে, এবং ওইটাই ঔষধ। সারা পৃথিবীতে প্যারাসিটামল মানে প্যারাসিটামল। ওইরকম বিচার কখন গ্রহণযোগ্য এবং মানসম্পন্ন হয়? যখন বিচারের সঙ্গে যারা সংশ্লিষ্ট তারা বায়াসড থাকেন না, অর্থাৎ তারা কোনো পক্ষপাত করেন না। বিচারে যারা আসামি এবং যারা মানে যারা বাদী এবং বিবাদী উভয়ে তাদের রাইট অনুযায়ী, তাদের অধিকার অনুযায়ী তারা বিচার আদালতে তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন। যেমন জামিনের রাইট থাকলে তারা জামিন পাবেন, তারা সাক্ষ্য প্রমাণ হাজির করার যে অধিকার আছে সেটা আনতে পারবেন, কেউ তাদেরকে বাধাগ্রস্ত করবে না, মিথ্যা সাক্ষ্য কেউ দিবে না। এবং এই ধরনের যদি কেউ করে, বিচারকে ম্যানিপুলেট করার চেষ্টা করে, মিথ্যা সাক্ষ্য দেয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যে অভিযোগগুলি আনা হবে সেগুলিতে সত্যতা থাকতে হবে, এবং আইনজীবী যারা সেইখানে বিভিন্ন পক্ষ সমর্থন করবেন, এই আইনজীবী বেছে নেওয়ার অধিকারও দুই পক্ষেরই আছে, সেটাও দিতে হবে। এইরকম একাধিক বিষয় রয়েছে যেগুলি হলে পরে আমরা একটি মানসম্পন্ন বিচার হয়েছে এটা বলি। যখনই কেউ বলেন যে আন্তর্জাতিক মানসম্পন্ন, তখন তাহলে একটা বাংলাদেশি স্ট্যান্ডার্ড, ভারতীয় স্ট্যান্ডার্ড, পাকিস্তানি স্ট্যান্ডার্ড, নেপালি স্ট্যান্ডার্ড, এইটার একটা সুযোগ এসে যায়। মানে আমার বিচার আমার মতো, আপনার বিচার আপনার মতো। বিচার আসলে আমার আর আপনার বিচার আলাদা আলাদা না। বিচারের একটা নির্দিষ্ট ফর্মুলা আছে, বিচারের একটা নির্দিষ্ট পথ আছে, সেটাই করতে হবে। আমাদের যে ধর্মগ্রন্থ কোরআন শরীফে পরিষ্কার বলা আছে যে বিচারে যেন আমরা কেউ মানে অন্যথা না করি, এবং আমরা যেন মাপে পর্যন্ত কম বেশি না করি। আমরা যে সাধারণ দাঁড়িপাল্লা দিয়ে মাপি, মাপটা পর্যন্ত যেন কম বেশি না করি। এটাই হচ্ছে মান, যে আপনি কম বেশি করবেন না, আপনি কারো পক্ষে যাবেন না, কারো প্রতি সহানুভূতিশীল হয়ে অন্য কারো অধিকারকে লঙ্ঘন করবেন না। এটা হচ্ছে বিচার। এই বিচার কিন্তু শুধু যে বিচার আদালতে হবে তা কিন্তু না। এই বিচারের শপথ আমাদের উপদেষ্টারাও নিয়েছেন। তারা বলেছেন অনুরাগ, বিরাগ, ক্রোধ এগুলার বশবর্তী তারা হবেন না। কিন্তু এই কয়েকদিন আগে তথ্য আপাদের যে আন্দোলন চলছে, সেই আন্দোলন নিয়ে সচিব পর্যায়ের একজন ব্যক্তি, মানে উচ্চপদস্থ একজন কর্মকর্তা, তিনি বলেছেন যে এদের যে চাকুরির মেয়াদ আরো, মানে প্রজেক্টের মেয়াদ, প্রকল্পের মেয়াদ আরো 2 বছর বাড়ানো যেত, কিন্তু এদের কর্মকাণ্ডে বিরক্ত হয়ে উপদেষ্টারা অনুমোদন দেয় নাই। এই কথাটা বলাটাই কিন্তু ওই দেখেন, উনি বলল বিরক্ত, আপনি তো বিরক্ত হতে পারবেন না। তো এই যে বিরক্ত ওনারাও হতে পারবে না। কোনো কাজে আপনি বিরক্ত হয়ে সিদ্ধান্ত নিতে পারবেন না, আপনি সিদ্ধান্ত নিবেন, বিরক্তি আপনি চেপে রাখবেন। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেই, তাজউদ্দিন সাহেবের কথা বলি। উনি একজন ব্যক্তির প্রমোশনের ফাইল তার কাছে এসেছিল, তিনি একটু দেরি করছিলেন, এবং এক পর্যায়ে তিনি বললেন যে তার পরিবার পরিজন যখন এই 25শে মার্চের ঘটনার পরে আশ্রয় খুঁজছিল, এই ভদ্রলোক তাদেরকে রাস্তায় রেখে আশ্রয় দেওয়ার কথা বলে চলে গিয়েছিলেন, যে আমি চাবি নিয়ে আসছি বা এরকম কিছু কথা বলে, কিন্তু তা আর ফিরে আসেন নাই। এবং তাজউদ্দিন সাহেবের পরিবার রাস্তায় সময় কাটিয়েছিল ওই সময়। এই লোকটাকে উনি প্রমোশন দিবেন কি দিবেন না, এটা নিয়ে তার মধ্যে একটা দ্বিধা ছিল, কিন্তু শেষ পর্যন্ত উনি প্রমোশনের ফাইলে সাইন করেছিলেন এই জন্য যে ব্যক্তিগত ক্রোধ, অনুরাগ, বিরাগ এটার বশবর্তী হওয়া যাবে না। এবং এই কথাটার উল্লেখ একাধিক ব্যক্তি তার যে জীবনী নিয়ে গ্রন্থ লেখা হচ্ছে সেখানে করেছেন। এইটা হচ্ছে এই অনুরাগ বিরাগের ঊর্ধ্বে থাকার একটা নমুনা। আপনি অনুরাগ বিরাগের ঊর্ধ্বে আপনাকে থাকতে হবে। ট্রাম্পের মোটরকেট যাবে সেজন্য যে ম্যাকোকে আটকে দেওয়া হলো, এই আটকে দিয়ে যে সার্জেন্ট, সে কি করেছে, সে সকল প্রভাব অনুরাগ বিরাগের ঊর্ধ্বে উঠে তার দেশের আইনকে উপরে তুলে ধরেছে। তার উপরে নির্দেশ আছে পোটাস যাবে। পোটাস নিশ্চয়ই জানেন আপনি, প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস। সো পোটাস মুভ করবে, ফলে সে কিন্তু ওইখানে
তার আইন মেনেই চলেছে যে আমার দেশের আইন, আপনি যেই হন প্রেসিডেন্ট আপনাকে মানতে হবে, রাস্তায় দাঁড়াতে হবে। এইটা হচ্ছে অনুরাগ বিরাগের ঊর্ধ্বে থাকা। আমরা কি এটা করতে পারছি কিনা, এইটা হচ্ছে প্রশ্ন। একটু রাজ্যকে ভেসে এটা বলুক, আমরা আসলে এটা করতে পারছি কিনা। আসলে আমি ফেসবুকে দেখলাম যে ইমানুয়েল ম্যাক্রো সে কিন্তু বলছিল যে আমাকে যেতে দাও, বা আমার নেগোশিয়েট করছি তোমার সাথে, লেট মি সি মাই পাস, এরকম বলতেছিল। তো তখন কিন্তু সার্জেন্ট তাকে আটকিয়ে দিয়েছে এবং বারবার সার্জেন্টও বলতেছে, সরি মিস্টার প্রেসিডেন্ট, আই এম এক্সট্রিমলি সরি, আই এম রিয়েলি সরি, আই নো ইউ আর প্রেসিডেন্ট। তারপরেও কিন্তু তাকে যেতে দেয়নি, কারণ মার্কিন প্রেসিডেন্ট সেখান দিয়ে যাবে। তখন আমরা দেখলাম যে ইমানুয়েল ম্যাক্রো ফোন করলো ডোনাল্ড ট্রাম্পকে, ফোন করে বলতেছে যে হাউ আর ইউ, গেস হোয়াট, আই এম ওয়েটিং ইন দ্য স্ট্রিট বিকজ অফ ইউ, রোড ইজ টোটালি ফ্রোজেন। তো এরপর তাদের কথোপকথন যা হয়েছে সেটা আমরা হয়তো শুনিনি, কিন্তু এই যে রাজনৈতিক শিষ্টাচার, যেটা সবাই বললো যে রাগ অনুরাগের ঊর্ধ্বে ওঠে, এই শিষ্টাচার থেকে আমরা কত দূরে আছি? এটা তো আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন মেনেছে বা আইনের শাসন আছে, তার একটা এক্সাম্পল। পাশাপাশি এটাও তো দেখতে হবে, সে তো আমেরিকার রাষ্ট্রপতির কোনো দাওয়াতে উনি আসেননি, উনি আসছেন জাতিসংঘের জাতিসংঘের, এবং সেই অফিসটা নিউ ইয়র্ক বিধায় সবাই নিউ ইয়র্কে গেছে। ইনফ্যাক্ট তার কাছে তো সেই কোনো ডাইরেকশন নাই। আর যদি সে রাষ্ট্রপতির আমন্ত্রণে ওখানে আসতো বা আমেরিকার সরকারের আমন্ত্রণ, তাহলে সেটা অন্যভাবে হতো। সুতরাং এখানে সে যে আইনের শাসনটা দেখাইছে, এবং আমি সেটা তার সাথে একমত, এবং তার কাছে লেস ইম্পর্টেন্ট সে, যেহেতু সে জাতিসংঘের দাওয়াতে আসছে। আর যেটা ভাই বললো, আমি তো একমত, আমার দেশে তো সেই জিনিসটা নাই। কেন নাই? ইভেন আমি আমার মনে পড়ে ইন্ডিয়া একটা জায়গায় দেখছিলাম আমি, বুঝছেন, ওই যে সাদা গাড়ি থাকে অফিসিয়ালদের, ওই যে সিটের না, মানে ভিতরে সিটের উপরে সাদা কাপড় দিয়ে কাভার থাকে, সরকারি গাড়ি, সরকারি গাড়ি, মানে সরকারি আমলা আছে সেই গাড়িটা। আমাদের দেশে এরকম আমি দেখেছি। হ্যাঁ, জি। সার্জেন্ট ধরছে ড্রাইভারকে, গাড়ি থামাইয়া, ড্রাইভার আমি পাশে প্রত্যক্ষ করলাম, লাকিলি দাঁড়ায় ধরলো এবং বললো লাইসেন্স কোথায়? লাইসেন্সে ভুলে বাসায় রেখে আসছে। পিছনে বোধহয় সম্ভবত এডিশনাল সেক্রেটারি লেভেলের একজন লোক, উনি কোনো কথা বলেননি। একটা ট্রাফিক সিগন্যাল আছে একটু জ্যাম সাইডে, কিছুক্ষণ পর ট্রাফিক তাকে ছেড়ে দিল, সার্জেন্ট একটা অনার দেখায়, কিন্তু দুইটা কথা বলে গেল। পরে দেখলাম সেক্রেটারি তাকে চার্জ করতেছে, মানে তুমি কাগজ নিয়ে, সে একটা কথা বলে নেই সার্জেন্টের সাথে। আর আমাদের দেশে কি হয়, ট্রাফিক জ্যাম মানে উল্টা পথ দিয়ে এমপি সাহেব যাচ্ছেন, ভিআইপিরা উল্টা পথে যাচ্ছে, আমরা দেখেছি। জি, তাহলে তার মানে কিছুদিন আগেও গিয়েছে। তার মানে এটা আমাদের ট্রেডিশনাল, আমাদের অভ্যাস, আমরা আইন মানতে না পারাটারে বীরত্ব মনে করি। আবার যদি সরকারিভাবে আসেন, আপনি যদি দেখেন আজকে বিএনপি সবচেয়ে বড় দল, তারা আজকে নির্বাচন করলে ক্ষমতায় যাবে। বেগম জিয়া, ওনার 2 কোটি বা 3 কোটি টাকার একটা ঘটনা আছে, জিয়া অরফানেজ ট্রাস্ট বা কিসের, সেটা এক ব্যাংকের থেকে আরেক ব্যাংকে রাখছে, সেজন্য তাকে 7 বছর জেল খাটতে হয়েছে। আর হাজার হাজার কোটি তসরুপ করার পর তাদেরকে পত্রিকায় শিরোনাম দেয়, জনতা ব্যাংকের চেয়ারম্যানের ধরার পর শিরোনামটা আসে কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে যে ধরছে ওই টাকা আত্মসাতের জন্য সেটা না, অথচ খালেদা জিয়া কিন্তু 7 বছর জেল খাটছে। তার মানে বাংলাদেশের আইন চোখে দেখে, কিভাবে চোখে দেখে, পিছন থেকে যখন সরকার পরিচালনা করে। সুতরাং বাংলাদেশের আইন, বাংলাদেশের কালচার আপনি অন্য জায়গার সাথে মিলাতে পারবেন না। আমরা রেফারেন্স দিই বিদেশের, মেন্টালি আমরা অনেক অনেক কুৎসিত এবং অনেক পিছনের, ইন্টারনালি আমরা খুব ডার্ক। আমরা হইলাম ওই যে ক্ষমতা কেন্দ্রিক লোভ, মোহ, মাৎসর্য আমাদেরকে পেয়ে বসছে। এখানে কিছু করার নেই, কোনো দয়া মায়া নাই। যদি দয়া মায়া থাকতো তাহলে আপনি জুলাই আন্দোলনের পর যারা দাবি করে যে আমাদের 427 জন কর্মী মারা গেছে, এই দাবি করার পরে আমরা যে অ্যাকশনটা দেখতেছি, সেই অ্যাকশনে কিন্তু ওটা নাই, যেহেতু তাদেরকে টাচ করে না, কেননা তাদের কেউ ওখানকার ভিকটিম নয়। তো এই যে বিষয়টা আমাদের, আপনি কাজে আইনকে যে চিন্তা করেন, বাংলাদেশে আইন ওইভাবে আপনি পাবেন না, বহু সময় লাগবে, কারণ আপনাকে চিন্তায় সৎ হইতে হবে। আর কত সময় লাগবে? 54 বছর তো পার করে ফেললাম। সেটাই তো, এখনো তো আমরা ক্ষমতার লড়াই করতে, এখনো আপনি বলেন, আমরা যে এই যে লড়াইগুলো করতেছি, কি চেঞ্জ আমাদের আসছে এখন? যার জন্য একটা পিআর পদ্ধতির কথা আসছে। যেমন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আপনি পিআর পদ্ধতিটার গুরুত্ব আমি কেন দিচ্ছি, কারণ আপনি যদি কোনো সংস্কার কিন্তু আমার হয় নাই, আর এই যে চলতেছে না জুলাই সনদ, আপনি ফাইনালি রেজাল্ট জাস্ট 0, এই রেজাল্ট হবে। আর উচ্চ কক্ষ নিম্ন কক্ষ যে আলাপ হইতেছে শুভঙ্করের ফাঁকি। আপনি কি মনে করেন এত সংস্কার না নিয়ে অল্প কিছু নিয়ে কাজ শুরু করলে কি? নো, একটা সংস্কার করলেই হয়ে যায়। সেখানে হলো যে আপনি যদি সংসদীয় সংস্কার, যেটা সংসদীয় সংস্কারের একটাই রাস্তা এখন পিআর পদ্ধতি, অ্যাবসলিউট মেজরিটি পাবে না, এবং সব ওই যে কয় না যে সরকার নড়ে বড়ে হবে। সরকার নড়ে বড়ে হবে কেন? আপনি যদি সৎ হন, আপনি যদি ট্রান্সপারেন্ট হন, আপনার ভয় কিসের? আর আপনি 3টা সিট পেয়ে যদি কেউ আপনার চাপ দেয় কোনো কাজ করতে বাধ্য করার জন্য, সেটাও জাতি দেখবে, জনগণ দেখবে। বলা হচ্ছে সকালে এক সরকার, বিকেলে আরেক সরকার, এরকম। হ্যাঁ, হচ্ছে তো, সমস্যা কোথায়? সেটা কি জটিল হবে না? কেন জটিল হবে? আবার তো নির্বাচন লাগবে না, সেটার জন্য একটা নির্বাচন তো লাগবে না। ওকে, আমি পারলাম না, তো তোমরা করো। সব বিয়ার পদ্ধতি, যে ইটালির মতো দেশে, জাপানের মতো দেশে 4বার 5বার সরকার বদলায় 5 বছরে, ইভেন ইংল্যান্ডেও পাল্টাচ্ছে। তো কি হয়েছে? নির্বাচনের পদ্ধতি এক জিনিস, আর দুর্নীতির দায় সরকার তারাই দেওয়ার এক জিনিস। আমরা দুইটাকে মিলাইয়ে ফেলি।
আপনি সরকার তাড়াচ্ছে যে কোনো দেশে, আমাদের পদ্ধতিতে নির্বাচন হয় সেখানেও সরকার তাড়ানো হয় না? এই সরকার তাড়ানো হয়েছে না? পদ্ধতির সাথে কিছু আসা যায় না, আপনার খাচ্চত কি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। জি, আমাদের খাসলতি চেঞ্জ করতে হবে, আমরা ওই জায়গাটায় কাজ করতে। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিল্ম আমাদের নিয়মিত জন্য এখন প্রকাশ অনুষ্ঠান। আমরা কথা বলছিলাম ভোট কাজিয়ে নিয়ে। তুষার ভাই, আপনাকে আবার যেতে চাই, যেমনটি বলছিলেন আবনের রাজ্জাকি, মানে খাসলতের সাথে পিয়ারের সম্পর্ক, পিয়ারের সাথে খাসলতের সম্পর্ক। খাসলত শব্দটা আঞ্চলিক শব্দ, তো এই জায়গায় আপনি কোনো মন্তব্য করবেন কিনা? পিয়ার হচ্ছে একটা নির্বাচনী পদ্ধতি। পিয়ারের মাধ্যমে কারো চরিত্র বদল হবে না। পিয়ারের মাধ্যমে বরং অনেক লোক যাদের অনেক লোভ আছে, বা যেটা রাজ্জাকি সাহেব বলার চেষ্টা করেছেন, যাদের ক্ষমতার লোভ আছে, যারা নানান ধরনের অসাধু কর্মকাণ্ড করতে চান, তাদের একটা চেক অ্যান্ড ব্যালেন্স হবে। কিন্তু প্রকৃত অর্থ হচ্ছে যে চরিত্র না বদলালে, পিয়ার বলেন আর ডিরেক্ট ইলেকশন বলেন আর পৃথিবীর যে কোনো আইনে নিয়ে আসেন, যদি ক্ষমতার লোভের চরিত্রটা না বদলায়, ক্ষমতাকে অপব্যবহার করার চরিত্রটা না বদলায়, তাহলে পৃথিবীর কোনো আইন, কোনো পিয়ার, কোনো কিছু কাজ করবে না। অতএব চরিত্র বদলের প্রশ্নটি সম্পূর্ণ আলাদা। উনি যদি চরিত্র বদলই চান, তাহলে পিয়ার টিয়ার কিচ্ছু বাদ দিয়ে আমাদের সৎ, যোগ্য, মেধাবী লোকজনকে নির্বাচিত করা দরকার। এটা করলে পরে এমনিতেই তারা কোনো অন্যায় কাজ করবেন না। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যে এই যে পিয়ারের কারণে যে সরকার বদল হয়ে যায়, এটা বলা হচ্ছে, আসলে পিয়ারের জন্য বদলায় না, বদলায় হচ্ছে ক্ষমতার লোভের কারণে, চরিত্রের কারণে। মানে তাদের একটা লোভ থাকে, তাদের এই ক্ষমতার আদান প্রদানের একটা লোভ থাকে, সেই লোভের কারণে সরকার বদল হয়ে যায়। যে কে প্রধানমন্ত্রী হবেন, এর কাছ থেকে সমর্থন তুলে নিয়ে ওকে দিলে পরে আমি একটা মন্ত্রিত্ব পাবো, এবং ছোট ছোট দলগুলি তখন নিজেদেরকেই বার্গেনিং চিফ হিসেবে ব্যবহার করে। এইটা হচ্ছে মূল ঘটনা। ফলে